দশম শ্রেণীর গদ্য একটা অংশ অদল বদল পান্নালাল প্যাটেলের, এটা সম্পর্কে পড়ব। দুটো ক্লাসে আমরা এই গোটা গল্পটা শেষ করব। এবারে মন দিয়ে শুনবে, খুব ভালো একটা গল্প, মজাদার। কিভাবে শুরু হচ্ছে দেখো। হোলির দিনের পরন্ত বিকেল, তা হোলির সময় পড়ন্ত বিকেল মানে বিকেল পড়ে গিয়েছে, বিকেল পড়ছে মানে সন্ধে লাগবে আর কি। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। তাদের খেলা কেমন? ধুলো ছড়াছুড়ি করে খেলছে, নোংরা করবো নিজেদের। সে ছোটোবেলায় করতাম না, একে ঢেলাতো ওকে ঢেলাতো, এখন ধুলো ছুড়াছুড়ি করে খেলছে। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো, হাত ধরাধরি করে। এবার একটা জিনিস এখানে মনে রাখবে, এখানে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলোর নাম, একটা নাম কি পেলাম? অমৃত, আর একটা নাম কি পেলাম? ইসাব। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। তারা দুজনেই নতুন জামা পরেছে। এই নতুন জামাটাকে নিয়েই কিন্তু গোটা যে গল্পটা সেটা কিন্তু পরিবেশিত। তাহলে দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই এইরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। তাহলে অমৃত আর ইসাব একই স্কুলে একই ক্লাসেই পড়ছে। তাহলে তাদের ডেজিগনেশনগুলো জেনে রাখছো, তারা কি করে না করে, কোন ক্লাসে পড়ে। হ্যাঁ, দুজনে খুব ভালো বন্ধু। আর রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি, বাড়ি একদম সামনাসামনি বাড়ি, প্রতিবেশী বলতে গেলে। দুজনের বাবাই পেশায় চাষি, দুজনের বাবাই চাষবাস করে। জমি প্রায় সমান সমান, সব দিকেই একই আর। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। মানে এখানে যখন ওদের বাবারা একটু সমস্যায় পড়ে, আর্থিক সমস্যায় পড়ে, তখন কিন্তু তার আপদে বিপদে সুদে ধার নেয়, টাকা পয়সা ধার নেয় আর কি। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, যা বলতে যাও একই রকম। এই যে যেরকম রয়েছে এই দুজনে, হ্যাঁ, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম। তফাৎ শুধু এই যে অমৃতের, এইখানটা কিন্তু মনে রাখবে, অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। তাহলে অমৃতের মা আছে, বাবা আছে, আর 3টে ভাই রয়েছে। কিন্তু ইসাবের শুধু বাবা, মানে ওর মাও নাই, ওর ভাই বোন কেউ নাই, শুধু ইসাব একা। এইটাই কিন্তু মনে রাখবে, শেষ অবধি এটাকে নিয়েও কাজ আছে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে, ওদের এরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, কি বলল? ঠিক তোরা দুজনে কুস্তি করত। বলছি, ছেলে এসে বলল যে ঠিক তোরা দুজনে কুস্তি করত, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান। সব কিছুতেই সমান সমান, তোদের বাড়িও সামনাসামনি, তোরা একই ক্লাসে পড়িস, হ্যাঁ, একই উচ্চতা, একই রকমই দেখতে, একই। এবার শক্তি কার বেশি কার কম তোরা কুস্তি কর, দেখবো না সব এতেও খানি কমজোরি আছে কেউ, না দুজনেই সমান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠেঙাবে। আমি যদি ইসাবের সঙ্গে মারপিট করি তাহলে মা এখানে কিন্তু আমাকে ঠেঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল,
কি কারণ ছিল অমৃতের এরকম করে জোর দিয়ে কেন বললো? হ্যাঁ, কেন আমি বারবার বলছি, অমৃতের কিন্তু মা বাবা দুজনই আছে, আবার 3 ভাই আছে, কি হিসাবের কেউ নাই, শুধু বাবা আছে। এখানে বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিল। কি সাবধান করে দিয়েছিলেন? নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। এইটাই হচ্ছে সমস্যা। তুমি নতুন জামা নেবে বলে কান্নাকাটি করেছো, আর এখন নতুন জামা পরেছো, এবারে যদি মারপিট করে আসো, নতুন ধুলো লাগিয়ে আসো জামাতে, বা ছিঁড়ে যদি এসেছো, তোমাকে আমি ছিঁড়ে দেবো। ওর মা বলেই দিয়েছে, অমৃতের মা। ওই জন্যই অমৃত কী করছে, ভয় খাচ্ছে যে না বাবা মা লড়ার দরকার নাই, এখন মা আমাকে লড়িয়ে দেবে পুরো। হ্যাঁ, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। এবারে দেখো পুরনো ঘটনা বলছে। কিসের ঘটনা? ওই জামাটা, নতুন জামা পাবার ঘটনা, যে কী করে সে জামাটা পেয়েছিল নতুন। খুব মাকে জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, একটা ফতোয়া জারি করে দিল যে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না। হিসাব যেমন জামাটি কিনেছে বা পরে, সেই রকমই আমার একটা জামা লাগবে, কেননা আমরা যেহেতু সব দিক দিয়েই একই। হ্যাঁ, তাহলে আমার ওই রকমই জামা লাগবে। মা ওকে অনেক বুঝিয়েছিল। কি বুঝিয়েছিল? হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, তোর জামাগুলো নতুনই রয়েছে। হিসাবের কেউ নাই, মা নাই, ওর আর কোনো ভাই বোন নাই, হ্যাঁ শুধু বাবা রয়েছে। ওই জন্য হিসাবকে চাষে খাটতে যেতে হয়, জমিতে কাজ করতে হয়। অমৃতকে সেটা করতে হয় না। বলছে হিসাবে ওই জন্য জামা টামা ছিঁড়ে যায়। ওর নতুন জামা কিনেছে ঠিক আছে, তুই কী করবি জামা কিনে? তোর তো জামা রয়েছে ভরা। মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। এলে আমার নতুন জামা চাই, আমি এই জামা আর পরবো না, খানিকটুকু ছিঁড়ে যেতে কে আছে, আমি ছেড়ে দেবো। ছেড় ওর জামাটা, আমি কিনে দিয়েছিলেন। মা তখন ওকে বেকায়দার ফেলার জন্য বললেন, নতুন জামা দেওয়ার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন। আচ্ছা মেরেছিলেন, তাহলে তুই মার খাবি বল। তাহলে অমৃত যখন বাবা মাকে বলে যে হিসাব মানে একটু বেকায়দায় ফেলার জন্য, যে হিসাবও যখন চেয়েছিল না, আচ্ছা করে পিটিয়েছিল বাবা, তাহলে তারপরে ইয়ে দিয়েছিল জামাটা, তাহলে তুই খা। নতুন জামা দেওয়ার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতে পিছুপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। এ নাছোড় বান্দা ছেলে, ও সব কিছু করতে পারে। এইসব ছেলেগুলো ডেঞ্জারাস হবে ভবিষ্যতে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে, মানে বলগে আর কি, তোর বাবাকে গিয়ে বলগে। আমাকে বললে কী হবে, আমার তো পয়সা নাই, তো বাবার কাছে পয়সা আছে, তো বাবাকে বলবে। অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই কম। তাহলে মাকে একবার বলে দিতে হবে যে দাও ছেলেটাকে একটা জামা কিনে দাও, অনেক দিন ধরে কান্নাকাটি করছে, এরকম হিসাবের মতো একটা জামা কিনে দাও। কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। অমৃত কোনো মতেই হাল ছাড়বে না, জামা চাই তো জামা চাই আর কি। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, বাহ, খাওয়া ছেড়ে দিল, এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। এইগুলো একবার করতে পারো বাড়িতে গিয়ে, কোনো কিছু আবদার যদি থাকে না, এসব করবে, খাবে না, ইয়ে করবে না, বলে পড়ে থাক চুল কাকা, তু পরিষ্কার বলে দেখ মরে যা, তু তাও কিনে দেবো না। বেশ, বাড়ি ফিরতেও রাজি হলো না। শেষমেশ
ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। দাও ছেলেটা খুব ডিস্টার্ব করছে, খাচ্ছে না, বাড়ি ফিরছে না, স্কুল যাচ্ছে না, কিছুই করছে না, একটা জামা কিনে দাও। ভাবো একটা জামার জন্য এই অবস্থা, তাহলে অন্য কিছু যদি চাইতো তাহলে তো বুঝে করা যেত না। বেশ রাজি করালেন। এরপর গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন বাবারই। তাহলে অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল? ইসাবের বাবার যে গোয়াল ঘর বা ইসাবদের যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে লুকিয়েছিল অমৃত। সেখান থেকে অমৃতকে বাড়ি নিয়ে এলেন। বুঝলে, বেশ বেশ, তোকে জামা কিনে দেবো, তুই বাড়ি আয় বাবা। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। জামা টামা পেল, সুন্দর সেজে গুজে বেরিয়েছে এই দুটোতে, হাত ধরে ইসাব আর অমৃত। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, একেবারেই গড়রাজি। এই যে গড়রাজি, গড়রাজি উপসর্গ বসিয়েছে, আগের দিনে পড়াচ্ছিলাম যে রাজি নয়, এটা গড়, এটা উপসর্গ, বুঝতে পেরেছো? গড়রাজি মানে রাজি নয়, নেগেটিভ। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। একজন গলা জড়িয়ে বলছে যে তোমার নতুন জামা, তবে খেলা হবে। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, কালিয়া চলে না এটা, কালিয়া সেটা, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তোকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। এই কালিয়া খানিক ডন টাইপের, ওই আমরা পড়েছি, আমরা দেখেছি সিরিয়ালে, ওই ভীম, ছোটা ভীমে কালিয়া, ওই গোদাওয়াড়া, একটা ল্যাঙ্গট পরে বসে থাকে শুধু, আর দুটো চামচা থাকে, বুঝতে পেরেছো? সেইটা সেই রকম এই কালিয়া খানিক ডন টাইপের ছেলে। ও লিলো, তুই লড়বি নাকি, তোকে আমি ফেলে দেবো যেমন মাটিতে, তুই নড়া না নড়গা, তো তোকে লড়াই করার দরকার না, আমি তোর সাথে লড়াই করছি, তুই দাঁড়িয়ে থাকছিস তুই। বেশ, এবারে কালিয়া তো ওকে ছাড়লই না, বরং মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা, কি মজা, এইসব চলছে। ওর কোনো ইচ্ছাই নাই অমৃত যে নতুন জামা ঘরে গেলে বেদমকে লাভে আমাকে যদি জামা নোংরা হয়। ওই জন্যই কিন্তু অমৃতের বিন্দুমাত্র ইচ্ছা নাই কি করবার, হ্যাঁ ওই কুস্তি লড়া। আর বিশেষ করে তো ইসাবের সঙ্গে নয়। এবার প্রথমেই দুজনে ভালো বন্ধু, সব কিছুতেই একই, ফালতু কেন লড়াই করবো? বাইরে কারোর সাথে হলো সেটা আলাদা বিষয় হয়। ইসাবের মেজাজ চড়ে গেল, অমৃতকে মেরেছে, দুজনের দুটো বন্ধু, স্বাভাবিক ইসাব তো ওখানে রাগ করবেই। ও কালিয়া হাত ধরে বলো, আয় আমি তোর সঙ্গে লড়বো, তুই আয় আমার সাথে, আয় গোদা বাবা এদিকে আয়। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। কালিয়া কিন্তু ইসাবের সাথে লড়বে না, লড়াই করবে না আর কি। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে, পড়ে গিয়ে চেঁচাতে লাগলো, ওরে আমারে, চরম দিলে কালিয়াকে, বুঝতে পেরেছ? তাহলে ইসাবের মানে একবারে ইসাবের লাঠিটা কেমন, না ব্যাঙের মতো লাঠি। ইসাব ল্যাং মারলো, কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে পড়ে গেল, একদম হাত একদিকে পা একদিকে ছড়িয়ে পড়ে গেল, মানে খুলে গেল না, হাত পা ছড়িয়ে চিতে বুড়ে শুয়ে পড়ল। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। এবার কীরকম বলছি, কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল। আচ্ছা, তার হিসাব কেলিয়ে জায়গাকে কালিয়াকে। এবারে ওরা দুজনে সবাই ভেবেছে, ওখানে যারা বন্ধু বান্ধব ছিল, যে এই রে এবার কালিয়ার মা বাবা এবার আমাদেরকে সব করে ঠেঙাবে, কেটে বস, যে যেদিকে পারিস কেটে বস, সব পালাবি। হিসাব অমৃত সবাই ওখান থেকে চলে গেল। এই অবধি থাকলো, পরের ক্লাসে বাকি অংশটুকু পড়িয়ে দেবো।
আর চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পছন্দ হলে একটি লাইক করো। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।